গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস বৃষ্টি ও মেঘমালা পর্ব ৬। কোন ধরনের লণ্ডভণ্ড? মানসিক লণ্ডভণ্ডের এক ইংরেজি, আবার ঘরবাড়ি লণ্ডভণ্ডের আরেক ইংরেজি। শুনলাম তুমি আমার জায়গাটা লণ্ডভণ্ড করে দিয়েছ। সান চুপ করে রইল। আলোচনা কোন দিকে যাবে সে এখনো বুঝতে পারছে না। ইয়াকুব সাহেব বললেন, লণ্ডভণ্ড করো বা অন্য কিছু করো, কিছুই যায় আসে না। যে সময় তোমাকে বেঁধে দিয়েছি ওই সময় কাজ শেষ করতে হবে। পারবে? পারবো। এটা বলার জন্যই তোমাকে ডেকেছি। তুমি আরো কিছু টাকা চেয়েছিলে, পাঠানো হয়। চেকটা রেডি করে রেখেছি, তোমাকে হাতে দেওয়ার জন্য বসে আছি। থ্যাংক ইউ স্যার। আপনি কি এর মধ্যে গিয়ে কাজের প্রোগ্রেস দেখবেন? তুমি কি চাও আমি দেখি? না, চাই না। চাও না কেন? হাসান ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, আপনি মায়ানগর বানাচ্ছেন আপনার নাতনিকে চমকে দেওয়ার জন্য। আমি এটা বানাচ্ছি আপনাকে চমকে দেওয়ার জন্য। আগে ভাগে যদি দেখে ফেলেন পুরো চমকটা পাবেন না। শুনেছি তোমার মায়ানগরে অনেক নতুন নতুন ব্যাপার রেখেছ। যে কোনো একটার কথা আমাকে বলো তো। না না, যে কোনো একটা না, তোমার সবচেয়ে পছন্দের প্রজেক্টের কথা বলি। খান চুপ করে রইলেন, কিছু বলল না। ইয়াকুব সাহেব বললেন, তোমার কাছে কি সিগারেট আছে? ডাক্তার আমার জন্য সিগারেট নিষিদ্ধ করে দিয়েছে। বাড়িতে কোনো সিগারেট নেই। একা খেতে ইচ্ছা করছে। তুমি একটা ধরাও, আমি একটা থাতার। খান সিগারেটের প্যাকেট বের করে দিই। ইয়াকুব সাহেব খুবই আগ্রহের সঙ্গে সিগারেট ধরালে। সন, জি স্যার। তোমার সবচেয়ে প্রিয় প্রজেক্টের ব্যাপারটা আমাকে বল, শুনতে ইচ্ছে করছে। প্রজেক্টের ব্যাপারটা বলার আগে একটা ছোট গল্প বলতে হবে। গল্পটা শোনার ধৈর্য কি আপনার আছে? অনেকদিন আমি গল্প শুনি না। শোনাও একটা গল্প। শোনো, এই সিগারেট শেষ করে আমি কিন্তু আর একটা সিগারেট খাব। সাহেব ছেলে মানুষের মতো হাসি। সান গল্প শুরু করলে, স্যার আমার একটা ছেলে আছে, তার নাম অন্তু। ছেলেটা অন্যরকম, কথাবার্তা খুব কম বলে, কোনো ব্যাপারে মনে কষ্ট পেলে লুকিয়ে একা একা কাঁদে। একদিন কি একটা ব্যাপারে স্ত্রীর সঙ্গে আমার ঝগড়া হয়েছে। সে ঠিক করেছে আমার ছেলে মেয়ে দুজনকে নিয়েই তার বাবার বাড়িতে চলে যাবে। আমি বললাম, আচ্ছা যাও। তারা চলে চলে গেল। আমার মেজাজ খুবই খারাপ। কিছুক্ষণ বই পড়লাম, গান শুনলাম, নিজেই কফি বানিয়ে কফি খেলাম। মন ঠিক হলো না। আমি বসলাম টিকির সামনে। কুৎসিত একটা প্রেমের নাটক হচ্ছে। মেজাজ খারাপ নিয়ে তাই দেখছি। হঠাৎ কানে আসলো অন্তু বাজছে। আমি হতভম্ব। টিভি বন্ধ করলাম। অন্তুর কান্নার শব্দ আরো স্পষ্ট হলো। আমার শরীর ঘেমে গেল। আমি বুঝলাম আমার হ্যালুসিনেশন হচ্ছে। বোঝার পরও এ ঘরে সে ঘরে খুঁজলাম। কান্নার শব্দ হয়, শব্দ শুনে এগিয়ে গেলে আর শব্দ পাওয়া যায় না। তখন অন্য ঘর থেকে কান্নার শব্দ আসে। আমার হাত পা কাঁপতে শুরু করলো। শেষে টেলিফোন করলাম শ্বশুর বাড়িতে। অন্তুর মা নাজমা টেলিফোন ধরল। আমি বললাম, অন্তু গিকটে দাও তো, কথা বলি। নাজমা বলল, অন্তুকে দাও তো মানে? অন্তুকে তো আমি আনিনি। সে তো তোমার এখানেই আছে। সে এমন কাঁদতে শুরু করলো বাবার সঙ্গে থাকবে, যে আমি তাকে রেখে চলে এসেছি। ও ঘরেই কোথাও লুকিয়ে আছে, খুঁজে বের করে আমাকে টেলিফোন করা। আমি অন্তুকে খাটের নিচ থেকে উদ্ধার করলাম। আমার গল্পটা স্যার এখানেই শেষ। এখন আমি প্রজেক্টের কথাটা বলি। ইয়াকুব সাহেব বললেন, তোমার গল্পটা ইন্টারেস্টিং, প্রজেক্টের সঙ্গে এই গল্পের সম্পর্ক বুঝতে পারছি না। স্যার, আমি একটা গোলক ধাঁধা বানাচ্ছি। গোলক ধাঁধায় যখন কেউ ঢুকবে তখন সে বাচ্চা একটা ছেলের হুবিয়ে কান্নার শব্দ শুনবে। ছেলেটাকে খুঁজে বের করার ইচ্ছে হবে, খুঁজতে শুরু করবে, কিন্তু খুঁজে পাবে না। এক ঘর থেকে আরেক ঘর। একটা বাচ্চা ছেলে কাঁদছে, কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না।
মাঝে মাঝে দেয়ালে তার হাতের লেখা আমি হারিয়ে গেছি। কখনো দেখা যাবে একটা ফুটবল পড়ে আছে, ছেলেটাই ফেলে গেছে। এক জায়গায় দেখা যাবে চুইংগামের খোসা। এই হলো আমার প্রজেক্ট। ইয়াকুব সাহেব বললেন, তোমার ছেলে অন্তুকে আমি নিমন্ত্রণ করছি। আমার নাতনিকে নিয়ে আমি যখন মায়ানগরে পা দিব, তখন অন্তুও থাকবে আমার সঙ্গে। দুজন থাকবে আমার দুপাশে। সান, তুমি আজই তোমার ছেলেকে আমার নিমন্ত্রণ পৌঁছে দিবে। জি স্যার, আমি এখন বাসায় যাচ্ছি, রাতটা বাসায় থাকবো, অন্তুকে বলবো। স্যার উঠি? আচ্ছা যাও। একটা সিগারেট রেখে যাচ্ছি। থ্যাংক ইউ। নাজমা দরজা খুলে দিল। নাজমার মুখ শান্ত। কান স্বস্তি বোধ করল। ঘরে ঢুকে কঠিন মুখ দেখতে ভালো লাগে না। ঘর মানেই আশ্রয়। যিনি আশ্রয় দেবেন তার মধ্যে মায়া থাকতে হবে। প্রতিটি মায়াঘর হবে ছোট্ট একটা মায়ানগর। আশ্রয় যিনি দিবেন তিনি হবেন মায়ানতি। নাজমা, কেমন আছো? ভালো। এত রাত্রে? ঘুমিয়ে পড়েছিলে? না ঘুমাইনি, খাওয়া দাওয়া করে এসেছো না খাবে? ভাত খাবো। কিছু না থাকলে একটা ডিম ভেজে দাও। অন্তনি তো কেমন আছে? ভালো আছে। দুজনেই ঘুমাচ্ছে? হুম। তুমি কি গোসল করবে? হ্যাঁ, করব। ধীরে সুস্থে গোসল করো। আমি এর মধ্যে 4টা চাল ফুটিয়ে ফেলি। ধোয়া গরম ভাত ছাড়া ডিম ভাজা দিয়ে খেয়ে আরাম পাবে না। তোমার প্রজেক্ট কেমন এগোচ্ছে? খুব ভালো এগোচ্ছে। একদিন বাচ্চাদের নিয়ে চল। তাঁবুতে থাকবে, জঙ্গলে ঘুরবে, বিদেশিদের মতো ক্যাপ। দেখি, কোন একদিন ছুটির দিন চলো। আচ্ছা, যাব। বাথরুমে ঢুকলো। দীর্ঘ সময় নিয়ে গোসল করলো। রাতের খাবারটা আরাম করে খেলো। আগুন গরম ভাতের উপর ঘি ছিটিয়ে দেওয়া, ডিম ভাজা, শুকনো মরিচ ভাজা। স্যার মনে হলো ঢাকা শহরে এরকম একটা রেস্টুরেন্ট খুব চলবে। রেস্টুরেন্টের ফিক্সড মেনু: বিদই চালের গরম ভাত, গাওয়া ঘি, দেশি মুরগির ডিম ভাজা, শুকনো মরিচ ভাজা। ডিম আগেই ভাজা হবে না। ঘি দিয়ে ভাত খাওয়া শুরু করলে ডিম ভাজা হবে। কড়াই করে থেকে চামচে করে এনে সরাসরি পাতে দেওয়া হবে। সান খাওয়া শেষ করে সিগারেট ধরাল। নাজমা তাকে পান এনে দিল। সে নিজে পান খায় না। সান দুপুরে এবং রাতে পান খায় বলে তার জন্য ঘরে পান রাখা হয়। বা বলল, অন্তর যাক। তবে বললে যে ভালো আছে। মাত্র ঘরে ঢুকেছ, এই সময় অসুখ বিসুখের খবর দিলাম না। ওর পায়ে পানিও এসেছে। ডাক্তাররা সন্দেহ করেছেন কিডনি বিষয়ক জটিলতা। আমাকে খবর দাওনি কেন? খবর দিলে কি করতে? সব কাজ ফেলে ছুটে আসতে? না, আসতে না। ছেলের জন্য দুশ্চিন্তা নিশ্চয়ই করতে, কিন্তু আসতে না। ধরো ছেলেকে যদি চিকিৎসার জন্য দেশের বাইরেও নিয়ে যেতে হয়, আমাকেই নিয়ে যেতে হবে। তুমি কিন্তু নিয়ে যাবে না। দেশের বাইরে নিয়ে যেতে হবে নাকি? নাজমা বলল, ডাক্তার এমন কিছু বলেনি, তবে তাকে খুব গম্ভীর মনে হলো। তিনি বললেন, কিডনির অসুখটা ছোট বাচ্চাদের এখন খুব হচ্ছে। অসুখটা ভালো না। সিগারেট ফেলে অন্তর কাছে গেল। যেমন অসহায় ভঙ্গিতে সে খাটে শুয়ে আছে, গায়ে বেগুনি রঙের কম্বল। পাশে বসতেই অন্তু চোখ বড় বড় করে বাবাকে দেখেই ফিক করে হেসে চোখ বন্ধ করে ফেলল। বলল, জেগে আছিস নাকি রে বেটা? অন্তু চোখ বন্ধ করেই হাস্যচোখ মাথা নাড়ল। কখন ঘুম ভাঙল? তুমি যখন ঘরে ঢুকেছ তখনই ঘুম ভেঙেছে। ডাকিসনি কেন? ইচ্ছে করেনি। অসুখ বাড়িয়েছিস কেন? জানি না। ঘরে কোনো ভালো মুভি আছে? বিসিআরে ভালো কোনো মুভি দেখতে ইচ্ছে করছে। কার্টুন ফার্টুন না, সিরিয়াস ভূতের ছবি। কফিন থেকে ভূত উঠে আসছে, এটাই আছে। ঘোষ স্টোরি আছে, কিন্তু বাবা, তুমি তো ভয় পাবে। বেশি ভয়ের নাকি? খুবই ভয়ের। তাহলে এক কাজ করি, চাদরের নিচে শরীরটা ঢেকে শুধু মাথা বের করে দেখি। ভয় লাগলে চাদর দিয়ে মুখ ঢেকে ফেলবো। বুদ্ধিটা কেমন? বুদ্ধিটা খুবই ভালো। তাহলে আয়, ছবি দেখব। মা ভুগবে না তো বাবা? সেই সম্ভাবনা তো আছেই, তারপরও রিস্ক নিতে হবে। ভালো কথা অন্তু।
তোর একটা দাওয়াত আছে। কিসের দাওয়াত? মায়ানগরের ঢোকার নিমন্ত্রণ। তুই ঢুকবি আর এক বিদেশি মেয়ে ঢুক। মেয়েটার নাম এলে। তোর বয়সী। দেখিস আবার যেন মেয়েটার সঙ্গে প্রেম না হয়ে যায়। হ্যাঁ বাবা, তুমি সবসময় তো অসভ্য কথা কেন বলো? আমি প্রেমও করব না, বিয়েও করব না। তুই না করলে কি হবে, মেয়েরা তো করতে চাইবে। বাবা অসভ্য কথা বলবে না, আমি কিন্তু রাগ করছি। হাসান চাদর মুড়ি দিয়ে বসেছে। চাদরের ভিতরে তার সঙ্গে কুটিসুটি মেরে বসেছে অন্তু। ভিসিআরে ভূতের ছবি চলছে। নাজমা দৃশ্যটা দেখেও কিছু বলল না। তার মন অসম্ভব খারাপ। সে এখনো জানায়নি যে অন্তুকে ডায়ালাইসিস করতে হয়েছে। নাজমা চোখ দিয়ে পানি পড়ছে। তারও ইচ্ছে করছে চাদরের নিচে ছেলের পাশে বসে ছবি দেখতে। ইচ্ছেটাকে সে আমল দিল না। বা জানে অন্তুর একটি ভুবন আছে শুধুই তার বাবাকে নিয়ে। সে ভুবনে নাজমার প্রবেশাধিকার নেই। সুলতানার দাঁতে ব্যথা, দাঁতে কোনো কেয়ারিজ নেই, কোনো দাঁত নড়ছেও না। তারপর তীব্র ব্যথা। গাল ফুলে গেছে। ব্যথায় তিনি কথা পর্যন্ত বলতে পারছেন না। বিনা বলল, মা, তুমি রিক্সা করে কোনো একটা ডেন্টিস্টের কাছে চলে যাও। আমি তোমাকে নিয়ে চলে যেতে পারতাম, কিন্তু আমার বের হওয়া মানে 3 ঘন্টা সময় নষ্ট। 3 ঘন্টায় আমি অপটিক্সের একটা চ্যাপ্টার শেষ করতে পারি। সুলতানা বললেন, তোকে যেতে হবে না, তুই পড়া শেষ কর। বিনা বলল, মা, তুমি রাগ করলে নাকি? না। তোমার গলার স্বর কেমন রাগী রাগী মনে হয়েছে। সুলতানা বললেন, এত কথা বলিস না তো বিনা। বিনা বলল, তুমি যে শুধু রাগ করেছো তা না, তোমার মনটাও খারাপ হয়েছে। তুমি মনে মনে ভাবছো লীনা থাকলে আমাকে কখনো বলতো না একা একা ডাক্তারের কাছে যেতে। সে অবশ্যই আমার সঙ্গে যেত। মা, তুমি এরকম ভাবছো না? না, আমি এরকম ভাবছি না। অবশ্যই তুমি এরকম ভাবছো, কারণ মানুষ, সে স্বভাবই হলো তুলনা করা। মানুষ তুলনা করবেই। আচ্ছা মা শোনো, এসে সন্ধ্যা 6টা পর্যন্ত দেখি। আমার ধারণা ফিরোজ ভাই এর মধ্যে চলে আসবে। যদি না আসে আমি নিয়ে যাব। আমাকে তোদের কারোরই ডাক্তারের কাছে নিতে হবে না। দরকার মনে করলে আমি নিজেই ডাক্তারের কাছে যাব। খুবই ভালো কথা মা, তাহলে এক কাজ করো, রান্নাঘরে যাও, গরম পানি করো, যাতে গরম পানিতে লবণ দিয়ে তুমি গার্গল করতে পারো। এই সঙ্গে গরম পানিতে খানিকটা চা পাতা দিয়ে আমার জন্য চা বানিয়ে নিয়ে এসো। সুলতানা মেয়ের পাশ থেকে উঠে এসে রান্নাঘরে ঢুকলে। দাঁতে ব্যথা ছাড়াও তার মনটা খুব অস্থির হয়ে আছে। গত সপ্তাহে বড় মেয়ের কোনো চিঠি পাননি। প্রতি সপ্তাহে তিনি 2টো করে চিঠি পান। গত সপ্তাহে একটা চিঠিও আসলো না। এটা কেমন কথা? আজ দুপুরে বিছানায় শুয়েছিলেন, তন্দ্রা মতন এসেছে। এর মধ্যে লীনাকে স্বপ্নে দেখেছে। লীনার মুখ ভর্তি বসন্তের দাগ, একটা চোখ বসন্ত রোগে নষ্ট হয়ে গিয়েছে। ঠোঁট, জিভ সব কুচকুচে গেল। স্বপ্নে তিনি আটকে উঠে বলছে, কে কে? কুৎসিত মেয়েটা বলেছে, মা, আমাকে চিনতে পারছো না? আমি তোমার বড় মেয়ে। আমার নাম লীনা। বসন্ত রোগে আমার চেহারাটা নষ্ট হয়ে গেছে মা। তবে এতে আমার খুব ক্ষতি হয়নি। আমি ভিক্ষা করি তো, কুৎসিত চেহারা হয়ে যাওয়ায় ভিক্ষা বেশি পাই। দেখো আমার সারাদিনের রোজগার। এ বলেই লীনা তার থালা উল্টে গেল। ছনছন শব্দে থালা থেকে নানান ধরনের মুদ্রা চারদিকে ছড়িয়ে পড়তে লাগল। এরকম কুৎসিত শব্দের স্বপ্নের কোনো মানে আছে? সুলতানা বিনার কাছে গিয়েছিলেন স্বপ্নের কথা বলতে। শেষ পর্যন্ত বলেনি। বললে বিনা নানান ধরনের যুক্তিতর্ক দিয়ে প্রমাণ করে দিত। তিনি খুব স্বাভাবিক স্বপ্ন দেখেছেন। এই স্বপ্ন দেখে অস্থির হবার কিছু নেই। মুরগি সাতকা দেওয়ার মতো কোন ঘটনা ঘটেনি। সবসময় যুক্তিতর্ক শুনতে ভালো লাগে না। সুলতানা রান্নাঘরে চুলার পাশে বসে আছেন। বড় মেয়ের জন্য তার মন খুব কাঁদছে। লীনা পাশে থাকলে কোনো অবস্থাতেই তিনি রান্নাঘরে আগুনের পাশে বসতে পারতেন না। তাকে বিছানায় শুয়ে থাকতে হতো। তার চেয়েও অনেক অস্থির বোধ করত। সুলতানার ইচ্ছা করছে মেয়ে যেখানে কাজ করে সেখানে চলে যেতে। মেয়েকে দেখে এলো। সম্ভব হলে মেয়েকে নিয়ে চলে এলেন। তাকে নিয়ে যাবে কে? ফিরোজকে বললে সে অবশ্যই নিয়ে যাবে।
তিনি ঠিক করে রেখেছেন, আর যদি ফিরোজ আসে তাহলে তো ভালোই। আর যদি না আসে তিনি বাড়িওয়ালার মেয়েকে দিয়ে ফিরোজের অফিসে টেলিফোন করিয়ে তাকে আনবে। বিনার কথা যদি সত্যি হয় তাহলে ফিরোজ আজ সন্ধ্যা ৬টার মধ্যে আসবে। বিনা যা বলে প্রায় সময়ই সে কথা ফলে যায়। এক ধরনের মেয়ে আছে তারা যা বলে তাই ফলে যায়। এসব মেয়েদেরকে বলা হয় ফলান। ফলানিরা নিজের জীবনে খুব দুঃখ কষ্ট করে। সুলতানার প্রায়ই মনে হয় বিনা বোধহয় একজন ফলানি। কাটায় কাটায় ৬টার সময় ফিরোজ এসে উপস্থিত। সে এই বাড়িতে কখনো খালি হাতে আসে না। আজও আসেনি। ১০টা বড় সাইজের কই মাছ এনেছে। ১ কেজি বগুড়া দই এনেছে। ২ কেজি শুকনো বড়ই এনেছে। বিনা পড়া টেবিল থেকে উঠে এসে কোমরে হাত দিয়ে রাগী রাগী গলায় বলল, ফিরোজ ভাই, আপনি তো জানেন আপা জয়দেবপুরে, তারপরে এ বাজার আনলেন কেন? ফিরোজ বলল, তোমাদের জন্য এনেছি, তোমরা খাবে। না বলল, আমাদের জন্য আপনি কিছুই আনেননি। আমি কই মাছ খাই না। একবার কই মাছের ভাজা খেতে গিয়ে গলায় কাটা ফুটেছিল। সেই থেকে কই মাছ খাওয়া বন্ধ। আপা আবার কই মাছের জন্য পাগল। আপনি এনেছেন কই মাছ, আপার পছন্দের খাবার। বগুড়ার দই এনেছেন, এটাও আপার পছন্দের খাবার। শুকনো বড়ই এনেছেন যাতে মা আচার করে বানিয়ে আপাকে পাঠাতে পারে। আপা আচার খায়, আমি খাই না। ফিরোজ উত্তরে কিছু বলতে পারল না। বিনা যা বলছে সত্যি বলছে। বিনা বলল, যাই হোক, আপনার অপরাধ ক্ষমা করা গেল। আপনি দয়া করে মাকে একজন ডেন্টিস্ট দেখিয়ে আনুন। আমি পড়া ছেড়ে উঠতে পারছি না, মার দাঁতে প্রচণ্ড ব্যথা। ফিরোজ বলল, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। বিনা বলল, আপনাকে এক্ষুনি নিতে হবে না, এসেছেন যখন ৫-১০ মিনিট বসুন, চা খান। শুধু চা তো মা আপনাকে দেবে না, চায়ের সঙ্গে কোনো না কোনো নাস্তা মা বানাবে। আমি সেই নাস্তায় ভাগ বসাবো। আমার প্রচণ্ড খিদে লেগেছে। সুলতানা ফিরোজের জন্যই বোম্বাই টোস্ট বানাচ্ছেন। খুবই আশ্চর্যের ব্যাপার, তার দাঁতের ব্যথাটা চলে গেছে। কিছুক্ষণ আগেও তার মনে হচ্ছিল মাথা ছিঁড়ে পড়ে যাবে, সেখানে কোনো ব্যথাই নেই। এটা খুবই আশ্চর্যের কথা। ফিরোজ বিনার সঙ্গে গল্প করছে। বিনার সঙ্গে গল্প করতে ফিরোজ পছন্দ করে। বিনা তার বোনের মতো না। বিনার সঙ্গে অনেক কঠিন কথা খুব সহজে বলা যায়, অথচ লিনার কাছে বলা যায় না। লিনা কেঁদে কেটে একটা কাণ্ড ঘটিয়ে দিবে। একই পরিবারের ২ মেয়ে, অথচ তাদের মধ্যে কোনো মিলই নেই। তোমার পরীক্ষা কবে বিনা? সামনের মাসে ২৬ তারিখ। টেনশন লাগছে? যতটা টেনশন লাগা উচিত ছিল ততটা লাগছে না। প্রিপারেশন কেমন? খুবই খারাপ। মন লাগিয়ে পড়তে পারছি না। পীর সাহেবের দোয়া বা তাবিজ লাগলে আমাকে বলবে, আমি জোগাড় করে দিব। আমাদের পাড়ায় একজন পীর সাহেব থাকে, তিনি পরীক্ষা পাসের তাবিজ দেন। ৫০ টাকা করে হাদিয়া নেন। আমি ১০০ টাকা দিয়ে ডাবল অ্যাকশনের একটা তাবিজ নিয়ে আসতে পারি। আপনাকে তাবিজ আনতে হবে না, আপনি নিজে সপ্তাহে ২ বার করে আসবেন, টুকটাক কিছু কাজ করে দিবেন, এতে আমার উপকার হবে। ফিরোজ ভাই, কাল কি হয়েছে শুনুন। রাত ৯টার সময় মা বলে কি, ঘরে লবণ নেই, মুদির দোকান থেকে লবণ এনে দিবি। চিন্তা করেন অবস্থা। আমাদের গ্রামের বাড়ি থেকে একটা কাজের ছেলে আমি এই ১ সপ্তাহের মধ্যে আনিয়ে দিব। থ্যাংক ইউ ফিরোজ ভাই। ফিরোজ বলল, তোমাদের জন্য বিরাট একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদটা দেব? বিনা চিন্তিত মুখে বলল, কি দুঃসংবাদ? তোমার ২ দিনের পড়া নষ্ট হবার মতো দুঃসংবাদ। কি দুঃসংবাদ? দুঃসংবাদটা হলো, আমি সামনের মাসের ২১ তারিখ শুক্রবার বাদ জুম্মা বিয়ে করছি। ধানমন্ডিতে উল্লাস নামের একটা কমিউনিটি সেন্টারে বিয়েটা হবে। তোমার ২ দিনের পড়া নষ্ট হবে। বিয়ের দিনের পড়া আর বিয়ের আগে তোমার আপার গায়ে হলুদ যেদিন হবে সেদিনের পড়া। নিজের বোনের বিয়ে, এই ক্ষতিটা তো তোমাকে সহ্য করতেই হবে, তাই না? বিনা বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, এই আনন্দের খবরটা কি আপা জানে? ফিরোজ বলল, জানে না। আমি আগামীকাল জয়দেবপুর যাব, তাকে খবরটা দিয়ে সঙ্গে করে নিয়ে আসব। বিনা বলল, ফিরোজ ভাই, আমি আপনাকে লিখে দিতে পারি।
বিয়ের পর আপা হবে এই পৃথিবীতে সুখী মানুষ মেয়েদের একজন। ফিরোজ ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, তোমার কথা ঠিক না বিনা। আমি প্রতিভাশূন্য সাধারণ একজন মানুষ। আমার জীবনযাপন পদ্ধতির মধ্যে কোনো ড্রামা নেই, কোনো এক্সাইটমেন্ট নেই। আমি আদর্শ স্বামীর মতো ১০টা-৫টা অফিস করব, বাজার করব, ছেলে মেয়ে বড় হলে তাদের রোজ সন্ধ্যায় পড়াতে বসব। খুবই সরল জীবনযাপন। কোনো মেয়ের জন্য এই জীবন আদর্শ জীবন না। সাধারণ মানুষ হতেও প্রতিভা লাগে। সাধারণ হওয়া কিন্তু খুব কঠিন কাজ। তোমার কথা শুনে ভালো লাগলো বিনা। তোমার কথা বিশ্বাস করতে ইচ্ছে করছে। যাই হোক, তুমি কি আমার জন্য ছোট্ট একটা কাজ করবে? কি কাজ? বলতে খুব সংকোচ বোধ করছি, কিন্তু না বলে পারছি না। তুমি কি লিনার স্যার হাসান সাহেবকে একটা চিঠি লিখে দিবে? আমি চিঠিটা তাকে দিতাম। চিঠিটা কি লিখতে হবে? চিঠিটা কি লিখতে হবে তুমি জানো? জানো না? হ্যাঁ, জানি। ফিরোজ ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, চিঠিটা লিখবে খুব গুছিয়ে, যেন চিঠি পড়েই উনি লিনাকে ঢাকায় পাঠিয়ে দেন। টানেলের স্ল্যাব বসানো হচ্ছে। বিশাল ক্রেন আছে। লোহার শিকলে বাঁধা দৈত্যাকৃতি স্ল্যাব নামানো হচ্ছে। চারদিকে সীমাহীন ব্যস্ততা। লোকজনের হইচই, ডাকাডাকি। ক্রেনের শব্দের সঙ্গে মিশেছে জেনারেটরের শব্দ। দুটো বড় জেনারেটরই একসঙ্গে চলছে। একটি শব্দেই কানে তালা ধরে যায়, সেখানে দুটো পাওয়ারফুল ইঞ্জিন। লীনা মুগ্ধ চোখে দেখছে। এখানে তার কাজের কোনো কিছু নেই। তার দায়িত্ব বেতনের স্টেটমেন্ট তৈরি করা। সেসব ফেলে সকাল থেকেই এখানে দাঁড়িয়ে আছে। তার কাছে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে আনন্দময় কাজটা ক্রেনে চালক করছে। কত উঁচুতে আকাশের কাছাকাছি মানুষটা বসে আছে, সুইচ টিপছে। অমনি সে উপরে উঠছে, নিচে নামছে। বিশাল সব স্ল্যাব এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। কে যেন লিনার কাঁধে হাত রাখল। লিনা চমকে উঠে পেছনে তাকালো। হাসি মুখে ফিরোজ দাঁড়িয়ে আছে। সে কি যেন বলল, কিছুই বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে ফিরোজ শুধু ঠোঁট নাড়ছে। লিনা বলল, তুমি কখন এসেছ? ফিরোজ হাতের ইশারায় বুঝালো সে কিছুই শুনতে পাচ্ছে না। লিনার মনে হলো, বাহ, বেশ তো, কথা হচ্ছে, কেউ কথা বুঝতে পারছে না। এরকম অবস্থায় যা ইচ্ছা বলা যায়। লিনা বলল, কাজের সময় তুমি এসেছ কেন? তোমাকে দেখে আমার মোটেও ভালো লাগছে না। আমার খুব বিরক্তি লাগছে। ফিরোজ আবারও হাতের ইশারা করল, সে কিছুই শুনতে পাচ্ছে না। ফিরোজ বলল, চলো দূরে যাই, বলেই ইশারায় তাঁবু দেখালো। লিনার এক পা যেতে ইচ্ছে করছে না। ভ্যানে বিরাট কর্মযজ্ঞ শুরু হয়েছে। সব ফেলে সে তাঁবুতে চলে যাবে। গুটুর গুটুর করে গল্প করবে। গল্প করার সময় তো শেষ হয়ে যায়নি। সারা জীবনে অনেক গল্প করা যাবে। এখন কাজ দেখা যাক। এই কাজ সারা জীবন থাকবে না। কাজ শেষ হয়ে যাবে। তারপরও লিনা রওনা হলো। তাঁবুর কাছে থেকে জেনারেটরের শব্দ শোনা যাচ্ছে। তবে এখানে কথা বললে শোনা যায়। লিনা উৎসাহের সঙ্গে বলল, জানো, আমাদের সূর্যঘর কমপ্লিট হয়েছে। আমরা অবিকল মরুভূমির মতো তৈরি করে ফেলেছি। ঘরগুলি যে কি সুন্দর হয়েছে! দেখলে ধরাম করে শব্দ হবে। ধরম করে শব্দ হবে কেন? ঘরগুলি এতই অদ্ভুত যে দেখে তুমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাবে। তখন ধরাম করে শব্দ। ফিরোজ হেসে ফেলল। লিনা বলল, হাসবে না, আমি সিরিয়াস। দেখে তুমি অজ্ঞান না হও, আমি ভ্যান গগের মতো কান কেটে তোমায় দিয়ে দিব। তোমাদের প্রজেক্ট কি কমপ্লিট নাকি? আরে না, অনেক বাকি। আমরা টার্গেট থেকে সামান্য পিছিয়েও পড়েছি। রাত দিন কাজ হচ্ছে। আমাদের কারোরই নিঃশ্বাস ফেলার সময় নেই। আমি এসে মনে হয় তোমাদের কাজের ক্ষতি করলাম। তা তো করছই। সরি, বেশিক্ষণ থাকবো না। বিকেল 5টার গাড়িতে চলে যাব। তুমি বলেছিলে পূর্ণিমা দেখতে আসবে, আসনি কেন? ফিরোজ বলল, ঢাকা শহরে কবে থেকে পূর্ণিমা, কবে অমাবস্যা এসব বোঝা যায়। কোন ফাঁকে পূর্ণিমা এসেছে, কোন ফাঁকে চলে গেছে, বুঝতেই তো পারিনি। লিনা, তোমাকে একটা বিশেষ খবর দেওয়ার জন্য এসেছি। দাও। এখানে নাও। চলো কোন নিরিবিলি জায়গায় যাই, সেখানে বলি। চলো।
তোমাদের সূর্য ঘরে যাই। সূর্য ঘরে তো এখন যাওয়া যাবে না, কোনো অ্যাপ্রোচ রোড নেই। যেতে হবে টানেলের ভিতর দিয়ে। টানেল এখনো তৈরি হয়নি। তাহলে চলো তাঁবুর ভিতরে যাই। তাঁবুর ভেতরটা নিশ্চয়ই নিরিবিলি। চলো যাই। নাস্তা জাতীয় কিছু কি পাওয়া যাবে? খুব ভোরে রওনা হয়েছি, নাস্তা খাওয়া হয় নাই। খিদেই পেটের নাড়িভুড়ি হজম তো হয়েছেই, এখন পেটের চামড়াও হজম হওয়া শুরু হয়েছে। তুমি তাঁবুর ভেতর গিয়ে বসো, আমি নাস্তা নিয়ে আসছি। তোমার স্যার কোথায়? তাকে তো দেখছি না। স্যার ডাইনোসর পার্কে আছেন। ডাইনোসরের গায়ে বনটাইল করা হচ্ছে। স্যার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। বনটাইল কি জিনিস? রং করার এক ধরনের পদ্ধতি। উঁচু উঁচু দানার মতো হয়ে গায়ে রং লাগে। দেখতে চাইলে তোমাকে দেখাবো। অবশ্যই দেখতে চাই, তবে নাস্তাটা খেয়ে নিই। খিদে পেটে ডাইনোসর দেখলে কি হবে জানো? ডাইনোসরগুলোকে খেয়ে ফেলতে ইচ্ছা হবে। তোমার স্যার নিশ্চয়ই সেটা পছন্দ করবেন না। তোমাকে খুব খুশি খুশি লাগছে, কারণটা কি বলো তো? কারণ আমার বিয়ে সামনের মাসের ২১ তারিখ, শুক্রবার বা জুম্মা। লীনা তাকিয়ে আছে। ফিরোজ বলল, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অধিক শোকে পাথর হয়ে গেছো। তুমি কি চাও না আমার বিয়ে হোক? লীনা জবাব দিল না। বলল, তুমি না চাইলে বিয়ে করব না, এভাবে তাকিয়ে থেকো না, খাবার নিয়ে এসো। ভালো কথা। তোমার মা তোমার জন্য কই মাছ রেঁধে সঙ্গে দিয়েছে। দুপুরে এই কই মাছ খেতে হবে। আমার দায়িত্ব হচ্ছে দুপুরে এই কই মাছ তার কন্যার সামনে বসিয়ে খাওয়াতে হবে। কন্যা মাছ খেয়ে কেমন তৃপ্তি পেয়েছে সেটা আমাকে গিয়ে রিপোর্ট করতে হবে। হোসেন আলী ভালো নাস্তার আয়োজন করেছে। পরোটা, মাংস, বুটের ডাল, ডিমের অমলেট। এর সঙ্গে আছে টোস্ট, মাখন, ১ কাপ দুধ, একটা কলা। ফিরোজ বলল, কি সর্বনাশ, তোমার স্যারের ব্রেকফাস্ট ভুল করে আমাকে দিয়ে দিয়েছে। লীনা বলল, স্যার সকালে ১ কাপ চা আর একটা টোস্ট খান। ভালো ব্রেকফাস্টের ব্যবস্থা আমাদের এখানে গেস্টদের জন্য থাকে। ফিরোজ বলল, মুখটা এমন কঠিন করে ফেলেছ কেন লীনা? আমি তো তোমার স্যারের প্রসঙ্গে এখনো খারাপ কিছু বলিনি। বলতে ইচ্ছা করলে বলো, কোনো সমস্যা নেই। তুমি একটু সহজ হও তো। তোমার সঙ্গে দেখি হালকা ঠাট্টা তামাশাও করা যায় না। এখন বলো তো, সামনের মাসের ২১ তারিখে তোমার কি কোনো প্রোগ্রাম আছে? বিয়েতে কোনো উপস্থিত না থাকলে কিন্তু সমস্যা। অবশ্য মোবাইল টেলিফোন আছে, কবুল কবুল মোবাইল টেলিফোনেও বলতে পারবে। লীনা বলল, এই প্রজেক্ট শেষ না হওয়া পর্যন্ত আমি কোথাও যেতে পারবো না। প্রজেক্ট শেষ হবে কবে? জুন মাসের ৮ তারিখে, জুন মাসের ৯ তারিখে ওপেনিং। জুন মাসের ৮ তারিখ পর্যন্ত তোমাকে এখানে খুঁটি গেড়ে বসে থাকতে হবে? হ্যাঁ, ৮ না ৯ তারিখ পর্যন্ত ওপেনিংয়ে আমি থাকবো। তোমার স্যার তোমাকে একদিনের জন্য ছুটি দিবেন না? চাইলে দিবেন, কিন্তু আমি ছুটি নিব না। কেন? প্রজেক্ট চলাকালীন সময় আমি বিয়ের ঝামেলায় যাব না। বিয়েটাকে এখন তোমার ঝামেলার মতো মনে হচ্ছে? তোমার সঙ্গে আমি খুব তর্কে যেতে চাচ্ছি না। সবাই রাত দিন পরিশ্রম করছে, আর আমি বিয়ে করে শাড়ি গহনা পরে বউ সেজে বসে থাকবো, তা কেমন করে হয়? হয় না, তাই না? না, হয় না। ফিরোজ নাস্তা শেষ করে চায়ের কাপ হাতে নিতে নিতে বলল, আমার মাথায় আরেকটা বুদ্ধি এসেছে। তুমি যেমন কঠিন চোখে তাকিয়ে আছো, বলার সাহস পাচ্ছি না। চোখের দৃষ্টি একটু নরম করো, আমি নতুন একটা প্ল্যানের কথা বলি। লীনা চুপ করে রইল। কেন জানি তার হঠাৎ প্রচণ্ড রাগ লাগছে। সামনে বসে থাকা মানুষটিকে অসহ্য বোধ হচ্ছে। নিজের উপরে রাগ লাগছে। সেসব কাজকর্ম ফেলে তাঁবুতে বসে মজা করে গল্প করছে। তার উচিত সাইডে চলে যাওয়া। ফিরোজ বলল, আমার বুদ্ধিটা হচ্ছে, চলো আমরা দুজনে একসঙ্গে তোমার স্যারের কাছে যাই। তাকে বলি, হে মহামান্য গুরুদেব, আপনি আমাদের দুজনের প্রতি সামান্য দয়া করুন। একটা কাজী খবর দিয়ে এখানে নিয়ে আসুন, আমরা বিয়ে করে ফেলি। এটা একটা স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। প্রজেক্টের লোকজন এতই ব্যস্ত যে বিয়ের মতো গুরুত্বপূর্ণ কাজটা তাদের সাইটে করতে হচ্ছে। তোমার সস্তা ধরনের রসিকতা শুনতে আমার ভালো লাগছে না। আমি এখন কাজে যাব। আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের লেখা গল্প বৃষ্টি ও মেঘমালা পর্ব ৬। পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।